এই আর্থিক বিশ্লেষণের আজকে আমাদের মূলত ফার্স্ট ক্লাস। সো ফার্স্ট ক্লাসে আমরা মূলত এই অধ্যায়ের বেসিক বিষয়গুলো একটু আলোচনা করব। এই অধ্যায়ের যে থিওরিক্যাল বিষয়গুলো সেগুলোর সাথে সাথে আমরা চেষ্টা করব যে এই অধ্যায় রিলেটেড আমাদের কিছু ম্যাথ সলভ করার। ওকে, তো সেজন্য আমি রিকোয়েস্ট করব প্রত্যেকে যারা আমাদের লাইভে আছো প্রত্যেকের জায়গা থেকে লাইভটাকে একটু শেয়ার এবং মেনশন করে দাও। তো এই অধ্যায় থেকে আমরা আসলে মূলত কি কি শিখবো, দেখো যে এই অধ্যায় থেকে আমরা যা যা শিখবো সেই বিষয়ের একটা লিস্ট আমি তোমাদের সামনে এখানে উপস্থাপন করেছি। কারণ হচ্ছে এই অধ্যায়ে আমাদের আর্থিক বিবরণীগুলো নিয়ে একটু ধারণা আমরা দেব, আর্থিক বিশ্লেষণ কি সেটা জানবো, নগদ প্রবাহ বিবরণী কি সেই বিষয়টা নিয়ে একটু জানবো, পরিচালন নগদ প্রবাহ বিশ্লেষণ, নগদ প্রবাহ অনুপাত, সমচ্ছেদ বিশ্লেষণ, সমচ্ছেদ বিন্দু, ব্রেক ইভেন চার্ট, অবদান বা দত্তাংশ, নিরাপত্তা প্রান্ত, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু ডিটেলস কথা বলবো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা ফাইন্যান্সের প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, তাই না? সবচাইতে মজার বিষয় হচ্ছে এই চতুর্থ অধ্যায় হলেও এটা একটা বিষয় মাথায় রাখবা, এটা ফাইন্যান্স প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, কিন্তু এই একটা অধ্যায় আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে দুইটা অধ্যায়ে আছে। মানে এই অধ্যায়টা শিখলে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে তুমি দুইটা অধ্যায় পারবা। এটা হচ্ছে তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ, আর দশম অধ্যায় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। সো এই একটা অধ্যায়, শুধু এটা একটা অধ্যায় না, এটার সাথে অ্যাকাউন্টিং এর দুটো অধ্যায় তোমার রিলেটেড। আমরা বোঝাতে পেরেছি কিনা তোমাদেরকে? তো যারা এই অধ্যায়টা করবা, ফাইন্যান্স প্রথম পত্রের চতুর্থ অধ্যায়টা করবা, অনেকের মধ্যে আছে যাদের ফাইন্যান্সটা নাই তারাও এই অধ্যায়টা করবা, এই ক্লাসটা করবা। কেন করবা? কারণ এটা আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় এবং দশম অধ্যায়, দুইটা অধ্যায় মিলে এই একটা অধ্যায় আছে। ওকে, সো প্রত্যেককে আমরা একটু শেয়ার করতে বলবো, ক্লাসটা একটু টাইম লাইনে শেয়ার করে দাও, আমরা যাতে করে ক্লাসটা A to Z সুন্দরভাবে করতে পারি। তো প্রথমে আমরা বেসিক আলোচনার দিকে চলে যাব। দেখো বেসিক আলোচনা এখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমরা একটু সমাধান করব। আর্থিক বিশ্লেষণ কি? খেয়াল করো, আর্থিক বিশ্লেষণ হচ্ছে আমাদের এই যে আর্থিক বিবরণীগুলো আছে, আমাদের কোম্পানির যে আর্থিক বিবরণীগুলো আছে, আমরা জানি আর্থিক বিবরণী আমাদের কয়টি? ভাইয়া আমরা জানি আমাদের আর্থিক বিবরণী মূলত চারটি। এই চারটি আর্থিক বিবরণী কি কি? তোমার ফিনান্স না থাকলেও সমস্যা নাই, এই অধ্যায়টা কিন্তু আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় এবং দশম অধ্যায়। ওকে, এই দুইটা অধ্যায় আছে। সো এটা ফাইন্যান্স যাদের নাই তারাও এই ক্লাসটা করবা। আমার কথা বুঝতে পেরেছো কিনা? জাস্ট আমি বলতেছি যাদের ফাইন্যান্স নাই তাদেরও এই অধ্যায়টা দরকার, ম্যাথগুলোর জন্য অন্তত। আমরা একটু পরে ম্যাথে চলে যাব। এই অধ্যায়ে আমরা বেসিক্যালি বেশি কিছু আলোচনা করব না। সো এই অধ্যায়টা হুমায়ুন রশিদ তোমাকে অবশ্যই করতে হবে, কারণ তোমার ফাইন্যান্স না থাকলেও এটা করতে হবে। ক্লিয়ার? কেন করতে বলছি? কারণ এই অধ্যায়টা আমাদের হিসাব বিজ্ঞানের দুইটা অধ্যায় আছে। তাহলে আর্থিক বিবরণী হচ্ছে আমাদের মূলত ভাইয়া চারটা। এই চারটা আর্থিক বিবরণীর বিভিন্ন খাতের মধ্যে আমরা সঠিকভাবে যে সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে, একটার সাথে আরেকটা যে সম্পর্ক নির্ণয়, সেটার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক সফলতা এবং দুর্বলতা খুঁজে বের করার যে প্রক্রিয়া, সেটাকেই আমরা বলবো হচ্ছে আর্থিক বিশ্লেষণ। তাহলে আর্থিক বিশ্লেষণটা কি? যে আমরা আর্থিক বিবরণীর বিভিন্ন খাতের মধ্যে যে সঠিকভাবে সম্পর্ক নির্ণয় করব, সেটার মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের সফলতা বা দুর্বলতা খুঁজে বের করব, এই প্রক্রিয়াটাকেই আর্থিক বিশ্লেষণ বলে। তো আর্থিক বিশ্লেষণে আমরা জানি অনেকগুলা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে পদ্ধতি আছে, একটা হচ্ছে সমান্তরাল বিশ্লেষণ, একটা হচ্ছে ভার্টিক্যাল বিশ্লেষণ, আর একটা হচ্ছে সমচ্ছেদ বিশ্লেষণ। তো আমরা তিনটা বিশ্লেষণ সম্বন্ধে আজকে একটু পড়বো। প্রথম যে বিশ্লেষণটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে সমান্তরাল বিশ্লেষণ। খেয়াল করবা। আরেকটা হচ্ছে ভার্টিক্যাল বিশ্লেষণ। ভার্টিক্যাল বিশ্লেষণটা আগে আমরা বলি। ধরো আমরা 2025 সালের একটা অঙ্ক করতেছি। তো 2025 সালে যদি আমার বিক্রয় থাকে, বিক্রয়কে ভিত্তি ধরে বিক্রয়ের বিপরীতে আমার ক্রয় কত হলো, আমার তারপরে তোমার পরিবহন কত হলো, হ্যাঁ, আমার মজুরি কত হলো, এই যে ব্যয়গুলাকে আমরা ভিত্তি ধরবো, বিক্রয় দিয়ে প্রত্যেকটা ব্যয়কে ভাগ করে সেটাকে আমরা পার্সেন্টেজ করব। করার পরে যে মানটা আসবে সেটা হচ্ছে ভার্টিক্যাল বিশ্লেষণ। তার মানে ভার্টিক্যাল বিশ্লেষণ মানে হচ্ছে একটা নির্দিষ্ট বছরের কোনো একটা
হিসাবের সাথে অন্য একটা হিসাবের যে গাণিতিক সম্পর্ক সেটা আমরা নির্ণয় করব। কথা বুঝতে পেরেছো? এটাকে আমরা বলি ভার্টিক্যাল বিশ্লেষণ। আর যদি সমান্তরাল বিশ্লেষণ বলা হয়, তার মানে হচ্ছে আমরা 2025 সালের সাথে, খেয়াল করবা, 2026 সালের আর্থিক বিবরণী 2025 সালের মনে করো ক্রয়ের সাথে 2026 সালের ক্রয়ের তুলনা করব। 2025 সালের মনে করো বেতনের সাথে 26 সালের বেতনের তুলনা করব। 2025 সালের দেনাদারের সাথে 26 সালের দেনাদার তুলনা করব। এই তুলনাকে আমরা বলি সমান্তরাল বিশ্লেষণ। মানে পাশাপাশি আমরা আর্থিক বিবরণীকে, দুইটা আর্থিক বিবরণীকে পাশাপাশি রাখবো, রেখে তুলনা করলে সেটাকে বলে সমান্তরাল বিশ্লেষণ। আর যদি শুধুমাত্র শুধুমাত্র একটা বছরের আর্থিক বিবরণীর একটা হিসাবের সাথে ওই বছরের অন্য হিসাবগুলোর তুলনা করি, তখন সেটা হবে ভাইয়া ভার্টিক্যাল বিশ্লেষণ। আমরা সবাই ক্লিয়ার কিনা এই বিষয়টা? ভার্টিক্যাল বিশ্লেষণ এবং সমান্তরাল বিশ্লেষণ। আর সমচ্ছেদ বিশ্লেষণ মানে কি? সমচ্ছেদ বিশ্লেষণ মানে হচ্ছে আমাদের একটা প্রতিষ্ঠানের যে আয়, আয়ের সাথে ব্যয়ের একটা সম্পর্ক বিশ্লেষণ করা, যে আমার একটা প্রতিষ্ঠানে টোটাল কত টাকা আয় হলে আমার ব্যয়ের ঘাটতিটা পূরণ হবে, এই সম্পর্ক বিশ্লেষণ করা। বা ব্যয় আয়ের চেয়ে কম হলে কি হবে, বেশি হলে কি হবে, এই বিশ্লেষণটাকে আমরা মূলত সমচ্ছেদ বিশ্লেষণ বলবো। তাহলে এই সমচ্ছেদ বিশ্লেষণটা নিয়ে আমরা আজকে কথা বলবো। এটা আমাদের ফাইন্যান্স প্রথম পত্রের 4র্থ অধ্যায়ে আছে, এটা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের, দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ে আছে। সো সমস্যার বিশ্লেষণটা কি? সমস্যার বিশ্লেষণটা হচ্ছে ভাইয়া এমন একটা বিশ্লেষণ, একটা ফার্মের আয় এবং ব্যয়ের মধ্যে এমন একটি সম্পর্ক নির্ণয় করব যার দ্বারা আমাদের কি পরিমাণ বিক্রি হলে আয় ব্যয় কি হবে, শূন্য হবে, বা বেশি বা কম হলে সেটা লাভ বা ক্ষতি হবে, সেই জিনিসটা আমরা জানবো। অর্থাৎ সমচ্ছেদ বিশ্লেষণ মানে হচ্ছে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের, ধরো তোমার ব্যয় হয়েছে 1,80,000 টাকা, তাহলে কি পরিমাণ বিক্রি হলে তোমার ব্যয়ও হবে না, আয়ও হবে না। তার মানে তোমার 180 টাকা ব্যয় হয়েছে, মানে তোমার আয় হতে হবে 1,80,000 টাকা। সো 1,80,000 টাকা ব্যয় আর আয় হলে আমাদের মুনাফা হবে শূন্য। আর এটাকে আমরা বলি হচ্ছে সমচ্ছেদ বিন্দু বা সমচ্ছেদ বিশ্লেষণ। সো এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো সামনে। এই হচ্ছে বিষয়। তাহলে সমচ্ছেদ বিশ্লেষণটা বুঝলাম আমরা। এবার আমরা পরিচালন সমচ্ছেদ বিশ্লেষণটা বলবো। একটা বিষয় মাথায় রাখবা, পরিচালন যে বিষয়টা আছে, খেয়াল করো, পরিচালন লিভারেজ। পরিচালন লিভারেজ মানে হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন আমরা চালাতে যাব, তো এই চালাতে গেলে ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের খরচ আসবে। খেয়াল করবা, বিভিন্ন ধরনের খরচ আসবে। সেই খরচগুলোর সাথে আমরা ব্যবসায়ের আয়ের একটা সামঞ্জস্য করব। এটাকে আমরা বলবো, এই সামঞ্জস্য করে যদি আয় ব্যয়ের পরিমাণ শূন্য যেই বিন্দুতে হবে, সেটাকে আমরা বলি হচ্ছে পরিচালন সমচ্ছেদ বিশ্লেষণ। তাহলে পরিচালন সমচ্ছেদ বিশ্লেষণের সাথে ব্যবসা বাণিজ্যের পরিচালনার একটা সম্পর্ক বিদ্যমান থাকবে। তাহলে পরিচালন লিভারেজের মাত্রা বিশ্লেষণের জন্য ব্রেক ইভেন পয়েন্ট, এটাকে আমরা বলি বিইপি, আলোচনা করা হয়। হ্যাঁ, মোট আয় এবং মোট ব্যয় যে বিন্দুতে মিলিত হয়ে ফার্মের আয় ব্যয় শূন্য হবে তাকে পরিচালন সমচ্ছেদ বিন্দু বলে। আমরা তো জানি সমচ্ছেদ বিন্দু বলতে আমরা বুঝবো যেখানে আয় ব্যয় কি হবে, সমান হবে বা শূন্য হবে, আয় ব্যয় মিলিত হবে। আর আর্থিক বিশ্লেষণ মানে হচ্ছে আমাদের যে সুদ ও কর পূর্ব নিট লাভ, সুদ ও কর পূর্ব নিট লাভকে আমরা ইবিআইটি বলি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। সুদ ও কর পূর্ব নিট লাভের সাথে আমাদের যে ইপিএস, আর্নিং পার শেয়ার, শেয়ার প্রতি আয় যখন সমান হবে, তাহলে সুদ ও কর পূর্বে আয়ের সাথে যখন শেয়ার প্রতি আয় সমান হবে, তখন সেটাকে আমরা আর্থিক সমচ্ছেদ বিন্দু বলবো। তাহলে পরিচালন সমচ্ছেদ বিন্দু হচ্ছে ব্যবসায়ের পরিচালনার ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানের ব্যয় আর আয় যখন সমান হবে, তখন সেটা পরিচালন সমচ্ছেদ বিন্দু। আর আর্থিক সমচ্ছেদ বিন্দু হবে কোনটা ভাইয়া? আমাদের যে প্রতিষ্ঠানের সুদ ও কর পূর্ব নিট মুনাফা আছে, সেটার সাথে ফার্মের যখন ইপিএস, ইপিএস মানে হচ্ছে আর্নিং পার শেয়ার বা শেয়ার প্রতি আয় যখন সমান হবে, তখন সেটাকে আমরা আর্থিক সমচ্ছেদ বিন্দু বলবো। এই ছিল আমাদের বেসিক আলোচনার মেইন বিষয়গুলা। আরো কিছু বিষয় আছে টুকটাক, সেগুলা চাইলে আমরা আলোচনা করতে পারি, নাও করতে পারি। একটা জিনিস হচ্ছে নগদ প্রবাহ বিশ্লেষণ। দেখো ভাইয়া, নগদ প্রবাহ বিশ্লেষণ জিনিসটা কি, যে একটা প্রতিষ্ঠানের আমাদের যে টোটাল প্রতিষ্ঠানের প্রতিনিয়ত যে নগদ টাকা আসে, সেটাকে আমরা বলি নগদ আন্তঃপ্রবাহ। নগদ অর্থের আগমনকে আমরা কি বলি? নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ। আর নগদ অর্থের বহির্গমনকে, চলে যাওয়াকে আমরা বলি হচ্ছে নগদ
বহিঃপ্রবাহ। এই নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহ যে ধারাটা, হ্যাঁ, তাহলে একটা নির্দিষ্ট সময়ে ফার্মের সমস্ত নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহের যে বিশ্লেষণটা, সেটাই হচ্ছে নগদ প্রবাহ বিশ্লেষণ। আমার প্রতিষ্ঠানে কত টাকা নগদ আসলো, কত টাকা নগদ গেল, এই বিশ্লেষণটা করাকেই আমরা বলবো নগদ প্রবাহ বিশ্লেষণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আমাদের ক নাম্বার প্রশ্নে আসে, সেটা হচ্ছে প্রি নগদ প্রবাহ। এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, আজকে এটা নিয়ে কথা বলবো না, তো বেশি আমরা অঙ্ক করার সময় এটা নিয়ে আলোচনা করব। তবে মাথায় রাখতে পারবা যে প্রি নগদ প্রবাহ হচ্ছে, খেয়াল করবা, একটা ব্যবসা প্রতিষ্ঠানের আমাদের যে ব্যবসায়ের যে চাহিদা বা ফার্মের যে ব্যবসায়িক চাহিদা, সেটা থেকে আমাদের স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের পর যে নগদ টাকা অবশিষ্ট থাকে, অর্থাৎ আমাদের ব্যবসায়ের যে চাহিদা থাকবে সেখানে, প্লাস আমার যে সম্পত্তিতে, স্পেশালি স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করার পর আমার হাতে যে টাকাটা থাকবে, সেটাকে আমরা বলবো প্রি নগদ প্রবাহ। কারণ এই প্রি নগদ প্রবাহের জন্য আমাদের অর্থের পর্যাপ্ততা থাকতে হবে। ওকে, অর্থাৎ আমরা প্রি নগদ প্রবাহ বলতে এমন একটা টাকা আমাদের হাতে থাকবে, যে টাকা দিয়ে আমরা কি করতে পারবো, ফার্মের শেয়ার এবং ঋণের টাকাটা আমরা পরিশোধ করতে পারবো। অর্থাৎ ঋণপত্র মালিকদের সুদ এবং সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশ পরিশোধে ব্যবহৃত হবে কোনটা, এই প্রি নগদ প্রবাহ, যেটা আমাদের সম্পত্তিতে বিনিয়োগের পর হাতে থাকবে, এটাকে আমরা প্রি নগদ প্রবাহ বলবো। সো এগুলা নিয়ে আমরা ডিটেলস কথা বলতে পারি, বাট আসলে আমি তোমাদের রেসপন্স দেখতেছি না, সেজন্য আমি এগুলাকে একটু হালকাভাবে আলোচনা করে দিচ্ছি। যাই হোক, আমাদের এই বিষয়গুলা মোটামুটি একটু আলোচনা করে নিব তোমরা। এখন আসো, আমরা কিছু জিনিসের ছদ্মনাম দেখব। যে, খেয়াল করো, ছদ্মনাম, যেমন একটা বিষয় হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। আমরা যখন অঙ্ক করতে যাব তখন এটা পাবো। এই কন্ট্রিবিউশন মার্জিনকে অনেকে অনুদান প্রান্ত বলে। এই কন্ট্রিবিউশন মার্জিনকে আবার কেউ অবদান প্রান্ত বলে, কেউ দত্তাংশ বলে, কেউ প্রান্তিক অনুদান বলে, কেউ প্রান্তিক আয় বলে, কেউ মুনাফা আয়তন বলে, পরিবর্তনশীল মুনাফা বলে, মুনাফা বিক্রয় বলে, সিএম বলে। সিএম, সিএম মানে কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন মানে কি ভাইয়া? আমরা যারা লাইভে আছি তারা একটু জানি বিষয়গুলা, এই নামগুলা অনেক গুরুত্বপূর্ণ। এক এক প্রশ্নে এক এক নাম দিবে, কিন্তু জিনিসটা একই। তো সেক্ষেত্রে তোমাদের একটু প্রবলেম হবে যদি না চিনে রাখো। কন্ট্রিবিউশন মার্জিন, এটার পূর্ণ সংক্ষেপ রূপ হচ্ছে সিএম। সি তে কন্ট্রিবিউশন, এম তে মার্জিন। সিএম মানে কন্ট্রিবিউশন মার্জিন, বাংলায় বলে দত্তাংশ বেশি এটা থাকে, আর কন্ট্রিবিউশন মার্জিন থাকে। অনুদান প্রান্ত, অবদান প্রান্ত, প্রান্তিক অবদান, হ্যাঁ, এই জিনিসগুলো, প্রান্তিক আয়, তারপর হচ্ছে মোট মুনাফা, হ্যাঁ, পরিবর্তনশীল মুনাফা, বিক্রয় মুনাফা, এগুলো একটু কম থাকে। তারপরেও আমরা এই মানগুলো একটু জেনে নিব, কারণ একটা জিনিসের অনেকগুলা নাম থাকতে পারে। আমি বারবার এই কথাটা বলে আসতেছি যে আমাদের যে বিষয়টা আমাদের জানতে হবে, খেয়াল করো, সেটা হচ্ছে ভাইয়া, একটা বিষয় মাথায় রাখবা তোমরা, সব সময় একটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে কখনোই কখনোই এমন কিছু করবা না, এমন ভাবে পড়াশোনা করবা না যে পড়াশোনা করলে তুমি আসলে কিছু পারবা না। সো তোমাকে মাথায় রাখতে হবে, আমি এমন ভাবে পড়াশোনাটা করব যেখানে আমি কি করতে পারি, আমি একই সাথে সব জিনিস জানতে পারি। তো আমি সেই আশাটা তোমাদের কাছ থেকে করি, আর তোমাদের কাছ থেকে করি বলেই তোমাদের কাছে আমার প্রত্যাশা হচ্ছে কি, আমরা আহ অধ্যায় যখন পড়বো তখন এটাকে একটু ডিটেলসে পড়বো। ওকে, আমি একটু রিকোয়েস্ট করবো প্রত্যেককে, যারা লাইভে আছো, হ্যাঁ, তোমরা একটু কাইন্ডলি যুক্ত হয়ে যাও, পাশাপাশি তোমাদের বন্ধু বান্ধবকে একটু শেয়ার করে দাও, হ্যাঁ, যাতে করে আমরা একসাথে ক্লাসটা করতে পারি। তো এই হচ্ছে আমার তোমাদের প্রতি চাওয়া, আর তেমন কোনো চাওয়া নাই। আমি রিকোয়েস্ট করবো প্রত্যেককে, যারা আমরা লাইভে আছি, ক্লাসটা অন্তত সুন্দরভাবে শেষ করব। ওকে, তো এই হচ্ছে বিষয়। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সিয়াম আহমেদ, হ্যাঁ, তোমার কথা অনুসারে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। তো লিঙ্কে চাইলে জয়েন করতে পারো, যুক্ত হতে পারো, হ্যাঁ। আর পাশাপাশি যদি তোমাদের বন্ধু বান্ধব থাকে, ওকে, সবাইকে একটু কাইন্ডলি মেনশন করে দিতে পারো, শেয়ার করে দিতে পারো ক্লাসটা। আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত যাতে করতে পারি। আমি লিঙ্কটা দিয়ে দিলাম, চাইলে এই লিঙ্কটা কপি করে ক্লাসে যুক্ত হতে পারো, ডিরেক্ট কথা বলতে পারো। এই হচ্ছে বিষয়। আর তো আমরা অনুদান প্রান্তের অনেকগুলা নাম দেখলাম একটু আগে, যে অনুদান প্রান্ত বলতে আমরা শুধু অনুদান প্রান্তকেই বুঝবো না, আরো অনেকগুলা নাম আছে, নামগুলো আমরা দেখে নিলাম। এখন আসো, আমাদের এই অধ্যায়ের সূত্র, গুরুত্বপূর্ণ সূত্রগুলো আমরা একটু দেখব। এই অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু সূত্র আছে, সূত্রগুলা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে, কারণ ফাইন্যান্সের সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সূত্র, আমরা জানি। দেখো,
আমাদের প্রথম যে সূত্রটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে একক প্রতি কন্ট্রিবিউশন। তো একক প্রতি কন্ট্রিবিউশনটা কিভাবে আসবে, কিভাবে এই জিনিসগুলা করব, সেই বিষয়টাকে আমরা একটু সুন্দরভাবে উপস্থাপন করার ট্রাই করব। তো এর পূর্বে আমি একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি। আমরা যদি অঙ্কগুলাকে একটু সুন্দরভাবে দেখতে চাই, এই যে এই দিকে আসো, আমরা একটা আয় বিবরণীর ছকে চলে যাব। সবাই কি দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছ? একটু কাইন্ডলি জানাও তো সবকিছু ঠিকঠাক আছে কিনা ভাইয়া। তোমরা যদি জিনিসগুলাকে ইজি করো তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দেখো, প্রথম যে বিষয়টা, এই আয় বিবরণী, প্রথমে ধরো তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রয় করেছো 100 টাকার পণ্য। কত টাকার পণ্য? 100 টাকার পণ্য। এটার পিছনে আমরা, বিক্রয়টা আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা আয়, আমরা সবাই জানি বিক্রয়টা আমাদের জন্য আয়। এই বিক্রয় করা জিনিসটা আগে আমরা কিনে এনেছি না, এটার পিছনে আমার অন্যান্য খরচ আছে না, এটাকে আমরা বলি ব্যয়। তো বিক্রয়টা একটা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয়, আয়। তো আবার আয় থেকে আমরা কি করি ভাইয়া? ব্যয় বাদ দিই। তাহলে ব্যয়ের মধ্যে আবার কয়েক রকমের ব্যয় আছে। ব্যয়কে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, একটা হচ্ছে স্থির ব্যয়। তাহলে আমরা শুরুতে একটু বিষয় করি। তাহলে আয়, আয়ের মধ্যে আমরা একটা আয় দেখবো, সেটা হচ্ছে প্রধান আয়, যেটাকে আমরা বলি বিক্রয়। আর ব্যয়কে আমরা দুই ভাগে ভাগ করব। খেয়াল করো, একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, আর একটা হচ্ছে ভাইয়া কি ব্যয়? স্থির ব্যয় বা স্থায়ী ব্যয়। স্থির ব্যয়। তাহলে আমাদের মেন কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের টোটাল আয় থেকে আমরা টোটাল ব্যয়টা কি করব? বাদ দিব। তাহলে আমি যদি ব্যবসা প্রতিষ্ঠানের টোটাল আয় থেকে ব্যয় বাদ দিই, একটা বিষয় খেয়াল করবা তোমরা, একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে মাথায় রাখবা। ধরো একটা ব্যবসা প্রতিষ্ঠানের টোটাল আয় হচ্ছে এত। আয় মানে আমরা কাকে বুঝবো? বিক্রয়কে। ব্যয় মানে আমরা কাকে বুঝবো? ব্যয় মানে আমরা বুঝবো হচ্ছে পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয়, এই দুইটা ব্যয়কে আমরা ব্যয় বলবো। বুঝতে পেরেছো? তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের টোটাল আয় থেকে ব্যয় আমরা কাউন্ট করব। এখন বিষয়টা হচ্ছে সেটা তো গেল, কিন্তু আমার কথা হচ্ছে আমি যে আয় ব্যয় কাউন্ট করব, সেই জিনিসটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? তাহলে আমরা বিক্রয়টাকে আয় ধরবো। আর বিক্রয়টা একটা আয়, তো বিক্রয় করলাম 100 টাকা। এখান থেকে আমার ব্যয় কি হচ্ছে? ব্যয়ের মধ্যে প্রথম ব্যয়টা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, তাহলে আমি পরিবর্তনশীল ব্যয় বাদ দিলাম। পরিবর্তনশীল ব্যয়, ধরো আমি বাদ দিলাম হচ্ছে 60 টাকা। তাহলে আমার আসবে কত? 40 টাকা থাকবে। এরপরে এখান থেকে আমি স্থির ব্যয় বাদ দিব। স্থির ব্যয় বাদ দিব, ধরো 30 টাকা। তাহলে আমার আসবে কি? যেটা আসবে সেটা। এখন দেখো, খেয়াল করো, আমার কথা ছিল কি ভাইয়া? আমার কথা ছিল আমাদের বিক্রয়টা হচ্ছে টোটাল আয়, আর ব্যয় হচ্ছে দুইটা, পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয়। তো টোটাল ব্যয় কত হয়? টোটাল আয় হচ্ছে আমাদের এখানে কত হয়? টোটাল আয় হচ্ছে আমাদের ভাই 100 টাকা হয়। টোটাল ব্যয় হয় কত ভাই? দুইটা ব্যয়, তো একটা হচ্ছে 60 টাকা, একটা হচ্ছে 30 টাকা, টোটাল ব্যয় হয় 90। তো আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা কি পাই? মুনাফা পাই। সো আমাদের মুনাফা এখানে কত? 10 টাকা। সেম কাজটাই আমরা করব। বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলাম, একটা অ্যামাউন্ট পেলাম। এরপরে আবার স্থির ব্যয় বাদ দিলাম, যেটা পেলাম 10 টাকা, এটার নাম হচ্ছে মুনাফা। তো এটাকে আমরা বলবো কর পূর্ব মুনাফা, কারণ এখন আমরা কর বাদ দেই নেই। প্রতিষ্ঠানে কর ছাড়া যে মুনাফা আমরা পেলাম কর বাদ দেওয়ার পর, এটাই হচ্ছে কর পূর্ব মুনাফা। সো আমরা এতটুকু ক্লিয়ার কিনা যে কর পূর্ব মুনাফাটা আমরা কিভাবে বের করেছি? বুঝতে পেরেছি কিনা আমরা একটু জেনি। তাহলে এটা হচ্ছে কর পূর্ব মুনাফা। বুঝতে পেরেছো? 10 টাকা। এখন এখন কথা হচ্ছে, আমি যে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলাম 60 টাকা, এই যে 40 টাকা আসলো, এটার নাম কি? এটাকে আমরা বলি হচ্ছে সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম কিভাবে পাওয়া যায়? আমাদের এখানে আছে, খেয়াল করো। আমাদের প্রতিষ্ঠানের টোটাল বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন বা অনুদান প্রান্ত বা দত্তাংশ, অথবা সিএম। সবাই ক্লিয়ার কিনা সিএমটা আমরা কিভাবে পাবো? আমাদের কি সিএমটা কিভাবে পাবো ভাইয়া? আমি আবারও বলছি, আমাদের কি হবে? বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিব। বাদ দেওয়ার পর আমরা যেটা পাবো সেটাই সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন বা অনুদান প্রান্ত বা দত্তাংশ। এবার এই সিএম থেকে যখন আমরা স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় বাদ দিব, তখন আমরা মুনাফা পাবো। একটু আগে বলছি এটার নাম হচ্ছে কর পূর্ব মুনাফা, কারণ এখান থেকে আমরা কর বাদ দিলেই পাবো নেট মুনাফা।
বা কর পরবর্তী মুনাফা। এই ছকটা যারা বুঝবা তারা কিন্তু অঙ্কটা খুব ইজিলি করতে পারবা। তাহলে আমরা এই যে ছক আঁকলাম এখানে, এই ছকটা আঁকার উদ্দেশ্য হচ্ছে এই জিনিসগুলোকে আমাদের বুঝে যাওয়া। তাহলে প্রথম হচ্ছে ধরো আমাদের বিক্রয় হচ্ছে 100 টাকা, আমার পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 60 টাকা। তাহলে আমার সিএম আসবে কত টাকা? সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন আসবে 40 টাকা। এখান থেকে ধরো আমার স্থির ব্যয় 30 টাকা, তার মানে আমার কি আসবে? কর পূর্ব মুনাফা আসবে 10 টাকা। এখান থেকে ধরো আমার কর হচ্ছে 4 টাকা, কর পরবর্তী মুনাফা আসবে আমার 6 টাকা। এখন এখান থেকে আমরা একটা বিষয় বলবো, এখানে এই যে মুনাফা যে 10 টাকা আসলো, মুনাফা 10 টাকা কেন আসলো ভাইয়া? মুনাফা 10 টাকা কেন আসলো? কারণ আমার টোটাল আয় হচ্ছে 100, ব্যয় হচ্ছে 90। ব্যয় 90 কিভাবে হলো? এটা তো আমরা বুঝতে পেরেছি, ব্যয় 90 হলো এই যে ব্যয় 60 টাকা পরিবর্তনশীল আর এই যে স্থির। তাহলে টোটাল মোট ব্যয় 90 টাকা, যার কারণে আমার মুনাফা আসলো 10 টাকা। কিন্তু এমন যদি হতো, আমি পাখির মতো, তাই না? তাহলে এমন যদি হতো যে আমার পরিবর্তনশীল ব্যয় 60 টাকা আর স্থির ব্যয় 40 টাকা, তাহলে আমার মোট ব্যয় হয়ে যেত কত? 100। অর্থাৎ আমার মোট আয় তো 100, এমন যদি হতো আমার মোট ব্যয়ও 100, তাহলে আমার মুনাফার পরিমাণ এখানে কি হতো? এখানে আমাদের মুনাফার পরিমাণ আর 10 টাকা না হয়ে মুনাফার পরিমাণ 0 হতো। এটাকেই আমরা বলতাম হচ্ছে বিইপি বা সমচ্ছেদ বিন্দু। তাহলে সমচ্ছেদ বিন্দু জিনিসটা কি? যে বিন্দুতে গিয়ে আমার আয় ব্যয় কি হয়? সমান হয়ে যায়, মানে আমার লাভও হবে না ক্ষতিও হবে না, অর্থাৎ আমার মুনাফার পরিমাণটা হয়ে যাবে 0। কারণ আমি ধরলাম বিক্রয় 100 টাকা, আর পরিবর্তনশীল ব্যয় ধরলাম 60 টাকা, স্থির ব্যয় ধরলাম 40 টাকা, অথবা এটা 50 এটা 50, যেভাবে হোক, তাহলে আমার মুনাফা হয় 0। এই আয় ব্যয় যে বিন্দুতে 0 হয়, মিলে যায়, বা মুনাফার পরিমাণ যে বিন্দুতে 0 হয়, সেটাই হচ্ছে বিইপি বা ব্রেক ইভেন পয়েন্ট। এটাকে বাংলা বলে সমচ্ছেদ বিক্রয় বা সমচ্ছেদ বিন্দু। তাহলে আজকে আমরা মূলত আয় বিবরণীর মাধ্যমে আমরা দেখলাম যে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে বের করতে হয়, আমাদের মুনাফা কিভাবে বের করতে হয়, সমচ্ছেদ বিন্দু আমাদের কিভাবে বের করতে হয়। তাহলে সমচ্ছেদ বিন্দু আমরা কিভাবে বের করব? মাথায় রাখবো, যে বিন্দুতে আমার আয় ব্যয় কি হবে? মিলে যাবে। অর্থাৎ ধরো আমার আয় হচ্ছে 100, ব্যয় হচ্ছে এখানে 60, আবার এখানে 40, তাহলে ব্যয়ও কত হলো? 100 হলো। তার মানে আমার মুনাফার পরিমাণ 0। আর এটাকেই আমরা বলবো বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিক্রয়। অর্থাৎ এখানে লাভও থাকবে না ক্ষতিও থাকবে না। একটা ব্যবসা প্রতিষ্ঠানের সর্বপ্রথম ব্যবসা করার সময় প্রতিষ্ঠানের মালিক চিন্তা করে আমাকে আগে ব্রেক ইভেন বিন্দুতে পৌঁছাতে হবে, অর্থাৎ আমি আমার বিক্রয়টা অন্তত সেই রকম হবে যেখানে আমার লাভও হচ্ছে না ক্ষতিও হচ্ছে না। এরপরে আমি লাভের চিন্তা করব, তখন আমরা নিরাপত্তা প্রান্তের দিকে যাব। এই হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে আমরা সমচ্ছেদ বিক্রয়ের একটা আইডিয়া নিলাম, কিভাবে আমরা সমচ্ছেদ বিক্রয় বের করব, আর কিভাবে আমরা কন্ট্রিবিউশন মার্জিন এবং দত্তাংশ বের করব। এই সূত্রগুলাই আমাদের এখানে বলা আছে। দেখো, প্রথমে আমাদের বলা আছে কন্ট্রিবিউশন মার্জিন কি। তো কন্ট্রিবিউশন মার্জিন আমরা একটু আগে আলোচনা করে এসেছি যে আমাদের বিক্রয় মূল্য থেকে আমরা পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাবো। এখন এখানে বলছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, তাহলে কি হবে? একক প্রতি হবে। একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন পাবো। আর মাথায় রাখবা, খুবই গুরুত্বপূর্ণ কথা, কোনো কিছুর অনুপাত বললে সেটাকে বিক্রয় মূল্য দ্বারা ভাগ করবো। এখন এখানে বলছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, তাহলে আমরা এই যে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, সেটাকে একক প্রতি বিক্রয় দ্বারা কি করে দিব? ভাগ করে দিব। অথবা কন্ট্রিবিউশন মার্জিনকে আমরা বিক্রয় দ্বারা ভাগ করলে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত পাবো। ওকে, এভাবে একটা বিষয় আমাদের আসবে এখানে। তাহলে প্রথমে আমরা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন শিখলাম, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত শিখলাম। এবার আসো সমচ্ছেদ বিন্দু। ভাইয়া, সমচ্ছেদ বিন্দুর বিষয়টা হচ্ছে আমরা একটু আগে বলেছি, যেখানে আয় ব্যয় কি হবে? সমান হবে। তো আয় ব্যয় যে সমান হয় যেই বিন্দুতে, সেটা সমচ্ছেদ বিন্দু। তো আমরা প্রথমে কি করি? আমরা সবাই জানি যে আমাদের বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ যায়, তাহলে আমরা কি পাই? কন্ট্রিবিউশন মার্জিন। আর ওই পাশে থাকে স্থির ব্যয়। সেজন্য মাথায় রাখবা, সমচ্ছেদ বিন্দু কখন হবে? কারণ আমরা জানি যেখানে 0 হয়, আয় ব্যয় সমান হয়। তো সেক্ষেত্রে আমরা কি করব? এই স্থির ব্যয়কে কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করলেই আমরা সমচ্ছেদ বিন্দু পাবো। এখন সমচ্ছেদ বিন্দু যখন এককে বলবে, তখন আমরা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করব। যখন টাকায় বলবে, তখন অনুপাত দ্বারা ভাগ করব।
এই হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে আমরা সমচ্ছেদ বিন্দু বা সমচ্ছেদ বিন্দু এককে বললে আমরা আমাদের যে স্থির ব্যয় বা ফিক্সড কস্ট বা স্থির খরচ সেটাকে আমরা সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করব। আর যদি সমচ্ছেদ বিন্দু টাকায় বলে তখন আমরা সেটার অনুপাত দ্বারা ভাগ করব, অথবা আমাদের সমচ্ছেদ বিন্দু এককে একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা গুণ করলেও আমরা পাবো। সো এভাবেই আমরা পারবো। আর আর্থিক সমচ্ছেদ বিন্দুটা আজকে দেখানোর দরকার না, এটা আমরা পরে দেখবো। তাহলে এই সূত্রগুলো আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আরেকটা সূত্র আছে আমাদের নিরাপত্তা প্রান্ত। এটা আমাদের আমাদের ছক করে বোঝাতে হবে জিনিসগুলা, খেয়াল করো। নিরাপত্তা প্রান্ত মানে হচ্ছে আমার আসলে অ্যাকচুয়ালি কত টাকা বিক্রি করলে আমার নিরাপদে মুনাফাটা থাকবে। তার মানে এই নিরাপত্তা প্রান্তের মধ্যে আমাদের সবসময় মুনাফাটা থাকবে, খেয়াল করবা। ওকে, তো এই নিরাপত্তা প্রান্তর ক্ষেত্রে আমাদের বিক্রয় থেকে আমরা ধরো বিক্রয় করেছি 1,00,000 টাকা, কিন্তু আমার টোটাল ব্যয় হয়েছে 80,000 টাকা। তার মানে আমি 80,000 টাকা বিক্রি করলে কিন্তু আমার আয় ব্যয় সমান হতো। তাহলে বিক্রয় থেকে এই 80,000 বাদ দিলে আমার 20,000 টাকা যে মুনাফা হবে সেটাই সাধারণত নিরাপত্তা প্রান্ত। অর্থাৎ নিরাপত্তা প্রান্তের মধ্যে আমার মুনাফার অংশটা থাকবে। তার মানে নিরাপত্তা প্রান্ত বের করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দু বাদ দিতে হবে বা সমচ্ছেদ বিক্রয় বাদ দিতে হবে। তাহলে আমরা নিরাপত্তা প্রান্ত পাবো। সেম জিনিস, নিরাপত্তা প্রান্ত অনুপাত বললে আমরা নিরাপত্তা প্রান্তকে বিক্রয় দ্বারা ভাগ করব। এই হচ্ছে বিষয়। তাহলে এই কয়েকটা সূত্র আমরা যে দেখলাম, এগুলা দেখলে আমাদের চলবে, আর তেমন কোনো কিছু দেওয়ার লাগবে না। সো আজকে ক্লাসে আমরা বেসিক আলোচনাটুকু করলাম যাতে করে তোমরা মোটামুটি বুঝতে পারো। তো আগামী ক্লাসে আমরা এই টাইপের ম্যাথগুলা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।